হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের মাধ্যমিকের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তারা খুব কাছাকাছি চলে এসেছো পরীক্ষা দেওয়ার। দেখো, এই কটা দিন একদমই সময় নষ্ট করবে না এবং খুব ভালো করে পড়বে। আমি আজকে তোমাদের মাধ্যমিকের ভূগোল থেকে ভারত যে চ্যাপ্টারটা আছে সেই অধ্যায় থেকে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করাবো। তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীকালেও যারা দেবে তারাও কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের করা হয়। সেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে দেখে যাও তাহলেই কিন্তু তোমরা খুব ভালো করে পরীক্ষা দিতে পারবে। এখান থেকে কি পাওয়া যায় বলো তো? একটা প্রশ্ন সম্বন্ধে খুব ভালো করে ধারণা পাওয়া যায় এবং তোমরা নিজেরাও গেস করতে পারবে যে কোন প্রশ্নটা আসবে বা কোন প্রশ্নটা আসবে না। দেখবে কিছু প্রশ্ন রিপিট খাচ্ছে, এখান থেকেই তোমরা ধারণা পেয়ে যাবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ। চলো আমরা ভারতের অধ্যায় থেকে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নিই। আজকে আমি তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে সেই প্রশ্নগুলো আমি আজকে করাবো, তোমরা ভালো করে দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, আয়তন অনুসারে ভারতে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, সেটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন দেখো, দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তরটা হচ্ছে যে ব্রহ্মপুত্র। এবং পরের প্রশ্ন দেখো, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ, সেটা হচ্ছে পাইন। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেড নামে পরিচিত। উত্তরটা হচ্ছে অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন হচ্ছে একটা শূন্যস্থান আছে। দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, সেটা হচ্ছে আঁধি। তোমরা ভালো করেই জানো এটা। এবার দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? সেটা হচ্ছে চন্দ্রভাগা বা সিন্ধু। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের উত্তর পূর্বাঞ্চল কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? সেটা হচ্ছে ঝুম চাষের জন্য। এটা স্তম্ভ আছে, দেখো ডান দিক বাম দিক, হচ্ছে লাদাখ, হচ্ছে খারদুংলা, আর রাজস্থান লুনি। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন উত্তর, কচ্ছের রণ কি? কচ্ছের রণ হলো ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার অবস্থিত একটি বিশাল লবণাক্ত কর্দমাক্ত মরুভূমি। এটি বিশ্বের অন্যতম বৃহৎ লবণাক্ত মরুভূমি হিসেবে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। কৃষি বনসৃজন হলো এমন একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে একই জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি পরিকল্পিতভাবে কাষ্ঠল বহুবর্ষীয় বৃক্ষরোপণ ও ক্ষেত্রবিশেষে পশুপালন করা হয়। এবার দেখো 2024 সালে কোন প্রশ্নগুলো এসেছিল। প্রথম প্রশ্ন দেখো যে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম, সেটা হচ্ছে যে প্যাংগং হ্রদ। তারপরে প্রশ্ন দেখো কি আছে, ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল, সেটা হচ্ছে শিলং মালভূমি। পরের প্রশ্ন দেখো, ব্যাসাল্ট শিলার অববাহিকার ফলে সৃষ্ট মৃত্তিকা কি? ল্যাটেরাইট মৃত্তিকা। পরের প্রশ্ন দেখো, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, সেটা হচ্ছে অশুদ্ধ। এটা শুদ্ধ অশুদ্ধ থেকে এসছে। তারপরে দেখো, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হলো মালনাদ মালভূমি। পরের প্রশ্ন দেখো, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাক্ত বা ম্যানগ্রোভ। স্তম্ভটা দেখে নেবে, আমি ডিরেক্ট উত্তর করে দিয়েছি, কাশ্মীর উপত্যকা, জাফরান, লুনি নদী, রাজস্থান। পরের প্রশ্ন দেখো, কয়েল বলতে কি বোঝো?
কেরালার মালাবার উপকূলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ বা উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়েল বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, কোন দুটি নদীর মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? দেখো, উত্তর ভারতের দেবপ্রয়াগে অলকানন্দা ও ভাগীরথী এই দুটি মিলিত প্রবাহ গঙ্গা নদী নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। উত্তরটা হচ্ছে এটাই, যে নদী পরিকল্পনায় বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর জলকে কেবল একটি উদ্দেশ্য নয় বরং একাধিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদাহরণ, দামোদর উপত্যকা পরিকল্পনা, ডিভিসি। এবার দেখো 2023 সাল যে প্রশ্নগুলো এসেছে। দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কত? সেটা হচ্ছে 28টি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ মালভূমি। পরের প্রশ্ন দেখো, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। এলাহাবাদে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হল জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন দেখো, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরল, সেটা হচ্ছে অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? সেটা হচ্ছে কয়াল। একটি বা দুটি শব্দ উত্তর দাও। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? খাদার। আর প্রাচীনটাকে ভাঙর। দেখো, স্তম্ভ দেখো, কালবৈশাখী কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গে। আরাবল্লী পর্বত কোথায় অবস্থান করছে? রাজস্থান। দেখো, পরের প্রশ্ন কি আছে, মরুস্থলী বলতে কি বোঝো? মরুস্থলী কথার আক্ষরিক অর্থ হলো মৃতের দেশ। শুধুমাত্র এইটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে, মরুস্থলী কথার অর্থ কি? সেটা হচ্ছে মৃতের দেশ। ভারতের রাজস্থান রাজ্যের থর মরুভূমিতে পশ্চিম দিকে চরম শুষ্ক, উদ্ভিদহীন এবং বালুকাময় মরু অঞ্চলে মরুস্থলী বলা হয়। মরু অঞ্চলকে মরুস্থলী বলা হয়। তারপর দেখো, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা, একটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা, আর একটা হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা। এবার দেখবো আমরা 2022 সালে কোন প্রশ্নগুলো এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কোথা থেকে? জম্মু কাশ্মীর থেকে। পরের প্রশ্ন দেখো, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে? দুন বলে। একটু আগে দেখেছো তো, এই প্রশ্নটা এসেছিল। এই নিয়ে 3 নম্বর প্রশ্ন গেল, এটা মানে একই প্রশ্ন। তারপরে দেখো, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা হলো ভাখড়া নাঙ্গাল। পরের প্রশ্ন দেখো, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায়? কেরলে। পরের প্রশ্ন দেখো, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র? অশুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ? না, প্রাচীন। পরের প্রশ্ন দেখো, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ? এটা অশুদ্ধ। দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত? শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে আনাইমুদি। পরের প্রশ্ন দেখো, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত দৃহং। পরের প্রশ্ন দেখো কি আছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে? আঁধি। পরের প্রশ্ন দেখো, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাক্ত। পরের প্রশ্ন দেখো, পশ্চিম হিমালয়ের তাল কি? কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদকে তাল বলে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে
গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন দেখো কি আছে, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম, সেটা হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। স্তম্ভ দেখে নাও, নাম চাবারোয়া সেটা হচ্ছে পূর্ব হিমালয়ের সিংহ, মরুস্থলী রাজস্থান। তারপরে দেখো 2 নম্বরের কি আছে, ময়দান বলতে কি বোঝো? কন্নড় ভাষায় ময়দান শব্দের অর্থ হলো উঁচু নিচু ভূমি। কর্ণাটক মালভূমির পূর্ব দিকের মৃদু তরঙ্গায়িত ও অপেক্ষাকৃত নিচু সমভূমি অঞ্চলকে ময়দান বলা হয়। এটি মূলত গ্রানাইট ও নিজ শিলা দিয়ে গঠিত এবং এখানকার উচ্চতা সাধারণত 450 থেকে 600 মিটারের মধ্যে থাকে। পরের প্রশ্ন দেখো, কচ্ছের রণ কি? গুজরাট রাজ্যের কচ্ছ উপদ্বীপের উত্তর ও উত্তর পূর্ব অংশে অবস্থিত লবণাক্ত কর্দমাক্ত নিচু জলাভূমিকে কচ্ছের রণ বলে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। তোমরা এটা দেখে নেবে এবং স্ক্রিনশট নিয়ে নেবে। পরের প্রশ্ন দেখো, কৃষি বনসৃজন বলতে কি বোঝো? যখন কোনো কৃষক তার নিজের জমিতে শস্য উৎপাদনের পাশাপাশি ফাঁকা জায়গায় বা জমির আইলে অর্থকরী গাছ যেমন ফল, কাঠ, ঔষধি গাছ রোপণ করেন এবং পশুপালন করেন, তখন তাকে কৃষি বনসৃজন বলে। এর ফলে কৃষকের বাড়তি আয় হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এবার আমরা দেখব 2020 সালে কোন প্রশ্নগুলো এসেছিল। 2021 সালে পরীক্ষাটা হয়নি যদিও, সেই জন্য 21 সালটা দেওয়া হয়নি। তারপরে দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন দেখো, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলের। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? কূপ ও নলকূপের সাহায্যে। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। পরের প্রশ্ন দেখো, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পল্লী ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে, অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম পালঘাট। পরের প্রশ্ন দেখো, কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। পরের প্রশ্ন দেখো, স্তম্ভ আছে সরলবর্গীয় অরণ্য, সেটা হচ্ছে পাইন। পরের প্রশ্ন দেখো, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে পাতার রূপান্তর আর দীর্ঘ মূল। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, দেখে নেবে। 2 আমরা একটু আগেই দেখেছি, সেই জন্য আমি আর এটা বলছি না। এবার আমরা দেখব 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? সেটা হচ্ছে ভাষা। গঙ্গা নদীর উৎস হল গাঙ্গোত্রী হিমালয় গোমুখ। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাগড়া নাঙ্গাল। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, সেটা হচ্ছে অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে। একটু আগে আমরা দেখে এসেছি, এটা শুদ্ধ। দেখো পরের প্রশ্ন কি আছে, একটা শূন্যস্থান। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ তাহলে কন্যাকুমারিকা। দেখবে কন্যাকুমারী ঠিক অবস্থান করছে এরকম একটা জায়গায়, কি হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে কন্যাকুমারিকা। এবার এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, আর এইরকম একটা জায়গায় ওপরটা হচ্ছে আন্দামান আর নিকোবর। যদি ভারতের শেষ সীমানা জিজ্ঞেস করা হয় সেটা কিন্তু আমাদের ইন্দ্রা পয়েন্ট, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ
দেখা যায়? ক্যাকটাস, জেরোফাইট। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? সেটা হচ্ছে তামিলনাড়ু। এবার একটা স্তম্ভ দেখো, কারেওয়া, জম্মু ও কাশ্মীর। মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? মালনাদ অঞ্চলটি ভারতের কর্ণাটক রাজ্যের পশ্চিম অংশে অবস্থিত। এটি মূলত পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশীয় একটি পাহাড়ি ও ঘন জঙ্গলময় এলাকা। কন্নড় ভাষায় মালনাদ শব্দের অর্থ হল পাহাড়ি, পাহাড়ি দেশ। পরের প্রশ্ন দেখো, ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। উত্তরটা দেখে নাও। একটা হচ্ছে হিমালয় পর্বতমালা, এটি উত্তর ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী বলয়কে পৃথক করেছে। আর একটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, এটি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুচ্ছর মধ্যে জলবিভাজিকা হিসাবে কাজ করে। এবার আমরা দেখব 2018 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কবে হয়েছিল? 2014 সালে। পরের প্রশ্ন দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড গঠিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে কি বলে? ভাবর। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ, সেটা হচ্ছে লোকটাক হ্রদ। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। পরের প্রশ্ন দেখো, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়, সেটা হচ্ছে অশুদ্ধ। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ? শিলং। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম? গোদাবরী। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? সেটা হচ্ছে গির অরণ্যে। পরের প্রশ্ন দেখো, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? দামোদর নদী পরিকল্পনা। স্তম্ভ দেখো, তাল, পশ্চিম হিমালয়ের হ্রদ। তারপর ঝুমচাষ, মৃত্তিকা ক্ষয়। পরের প্রশ্ন দেখো যে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। কর্ণাটক মালভূমির প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মালনাদ আর হচ্ছে ময়দান। দেখে নেবে পুরোটা। পরের প্রশ্ন দেখো, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য। তাহলে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি, আর দ্বিতীয়টা হচ্ছে ভবিষ্যতে ব্যবহার। তারপরে ধাপ চাষটা দেখে নাও। এবার আমরা দেখব 2017 সালে যে প্রশ্নগুলো এসেছিল আর কি। তারপরে দেখো, ভারতের নবীনতম রাজ্যের নাম, সেটা তেলেঙ্গানা। কবে সৃষ্টি হয়েছে? 2014 সালের 2 জুন। তারপরে দেখো, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটা হচ্ছে আঁধি। পরের প্রশ্ন দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম, সেটা হচ্ছে ফালি চাষ। এবার পরের প্রশ্ন দেখো, দেবপ্রয়াগ, ভাগীরথী ও ড্যাশ নদীর মিলিত গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে অলকানন্দা। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ডুংরিলা বা মানালা। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন। স্তম্ভটা দেখে নাও, ভেম্বানাদ কেরল, আর আধিক সেটা হচ্ছে আধি, এটা কটা হবে না, আধিটা হচ্ছে রাজস্থান। তারপরে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। একটা হচ্ছে মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, আর সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্যগুলি উল্লেখ করো। তো তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে করবে। তোমাদের যদি কারোর পিডিএফ লাগে অবশ্যই আমাকে মেল করে জানাবে।
তাহলে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে দেখে নাও, এবং আমি কিন্তু এর আগেও দেখেছি যে ইয়ারের প্রশ্নগুলো যেগুলো এসেছে সেই বড় প্রশ্নগুলোও কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে এখন থেকে করো, যারা পরবর্তীকালে মাধ্যমিক দেবে, তাহলে কিন্তু তাদের জন্য খুব উপকার হবে, এবং যারা এখন পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু এই প্রশ্নগুলো খুবই উপকারী। তাই এই প্রশ্নগুলো সকলেই খুব ভালো করে দেখে নেবে।